তিন। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। আমি নাজমা খানম চৌধুরী আজকে তোমাদের একটা কবিতা পড়াবো। সেই কবিতাটার নাম হচ্ছে লোকলোকান্তর। আল মাহমুদ কবি হচ্ছেন আল মাহমুদ। তোমরাকে কবি পরিচিতি সম্পর্কে কিছু বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আল মাহমুদ 1936 খ্রিস্টাব্দে 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শকুর আল মাহমুদ। তার পিতার নাম আব্দুল রব মীর ও মাতার নাম রওশনারা মীর। তিনি ব্রাহ্মণবাড়িয়া মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। এখন তার কর্মজীবন একটু বলছি। দীর্ঘদিন তিনি সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত ছিলেন। এখন তোমাদের এই যে সাংবাদিকতার পেশার সাথে জড়িত ছিলেন, এই জিনিসটাই আমরা পরবর্তীকালে তার কবিতার মধ্যে খুব ভালো করে দেখতে পারবো। কারণ সাংবাদিক তারা অন্যভাবে সমাজ ব্যবস্থাটাকে বা সমাজটাকে অন্য চোখে দেখে। তো আমরা আরেকটু পড়ি। দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। পরে তিনি বাংলা শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। তার সাহিত্য প্রতিভা। আধুনিক বাংলা কবিতা আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। তিনি জগৎ যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে নয়, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে গ্রামীণ জীবন ও প্রকৃত চিরায়ত রূপ নিজস্ব কাব্যভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। এই জায়গাটা তোমরা একটুখানি শোনো, যে শহর জীবনের কষ্ট, যন্ত্রণাদগ্ধ শহর জীবন নয়, স্নিগ্ধ আমাদের প্রকৃতি, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি যে শহরের জীবন ছাড়া তিনি প্রকৃতিকে কতটুকুন ভালোবেসেছেন, এবং এই কবিতাটার মধ্যে আমরা সেটাই খুব সুন্দরভাবে দেখতে পাবো। গ্রামীণ জীবন ও প্রকৃতি চিরায়ত রূপ নিজস্ব কাব্যভাষায়। সবাই যারা লিখে নিজস্ব কাব্যভাষায় লিখে, তবুও আমরা এখানে যখন আমি কবিতাটা পাঠ করব তোমাদের সামনে, তখন তোমরা বুঝতে পারবা, আমি বুঝিয়ে দিব যে নিজস্ব কাব্যভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। শিল্পিত কথাটা এটা হচ্ছে যে একটা জিনিস, মানে একটা আঁকা, ধরো একটা ছবি আঁকছি, সেই ছবিটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এখানে তো ছবি আঁকা আমরা দেখতে পাবো না, কিন্তু তার কথার মাধ্যমে এমনভাবে তিনি আমরাকে বুঝাবেন যে মনে হবে যে আমরা সমস্ত জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। এখন তার কতগুলো তিনি কাব্য লিখেছেন, তারপরে কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, এগুলো একটু বলি। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা, দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস। শিশুতোষ কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে পাখির কাছে, ফুলের কাছে। উপন্যাস হচ্ছে ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ইত্যাদি। ছোট গল্প হচ্ছে পানকড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধপনি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। মোটামুটি তাহলে আমরা আজকে এই কবি পরিচিতিটা থেকে এটুকুনি জানতে পারলাম যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় লেখাপড়া করেছেন, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তিনি কোন পেশায় জড়িত ছিলেন, এবং শেষ জীবনে তিনি কোনখান থেকে অবসর গ্রহণ করেছেন, এবং তার কাব্যগুলো কি ছিল, তার ছোট গল্প কোনগুলো ছিল, আর এই তো ইত্যাদি। আমরা এইটুকুনি আসলাম। এখন এই কবিতার মধ্যে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি তোমাদের বই থেকে বলছি, পরে আমার নিজের ভাষায় আমরা তোমাকে বুঝিয়ে দেব। এই কবিতা আল মাহমুদ লোকলোকান্তর কাব্যের নাম কবিতা। এটি কবির আত্মপরিচয় মূলক কবিতা। তোমাদের কাছে আমার যখন এই ভিডিওটা তোমরা দেখবা, বইটা নিয়ে বসবা এবং বইয়ের নিচে আমি যেগুলোকে আন্ডারলাইন করতে বলছি সেগুলো আন্ডারলাইন করো। এইটা একটা কথা বলছি, এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। খুব সুন্দর করে তোমরা এটা আন্ডারলাইন করবা।
কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব পাখি তুল্য। প্রত্যেক লেখকের একটা নিজস্ব কবি প্রতিভা, লেখক প্রতিভা থাকে। এখানে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে একটা পাখির সাথে তার কবি সত্তাটাকে কি করেছে, তুলনা করেছেন। সেজন্য এখানে বলছে সপ্রাণ এক অস্তিত্ব পাখি তুল্য সেই কবিতা সত্তা সুন্দরের ও রহস্যময়তার। এখন সুন্দর তো বুঝোই, এখন রহস্যময়তাটা কি? রহস্যময়তাটা স্বপ্ন শোধের বিরাজমান। রহস্যময়তা যে একটা জিনিস আমি একরকম করে ভাবছি, তুমি একরকম করে ভাবছো, একটার মধ্যে একজন এক রকম করে ভাবে। যা আমরা এখানে যখন কবিতাটা পড়বো তখন দেখবো যে সুপারির একটা রঙের কথা বলছে, সেটা কেমন ধরনের, বা পাখিটার কথা বলছে, সেই পাখিটা কেমন ধরনের। আমি হয়তো শুধু একটা পাখি দেখছি, কিন্তু আল মাহমুদ এটার মধ্যে অন্যরকম একটা কিছু দেখছে। তো সেটাই হচ্ছে রহস্যময়তা, স্বপ্ন শোধে বিরাজমান। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস। এই পাখিটা মানে কবিসত্তাটা কি হচ্ছে, প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে তার বসবাস। কবির চিত্রকল্পের, আগেই বললাম শিল্পায়িত রূপ আর চিত্রকল্প, এমনভাবে তিনি বর্ণনা করেছেন বা দেখিয়েছেন যেটা একেবারে ছবির মতো। চিত্রকল্পের মালা গেঁথে, মালা আমরা একটার পর একটা ফুল দিয়ে দিয়ে মালা গাঁথি, সেই রকম কবি তার কথা দিয়ে একটার পর একটা গাঁথুনি গেঁথে কবিতাটা রচনা করেছেন। মালা গেঁথে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান। এ কবিতায় এক সুগভীর, আবারও তোমরা এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখো, এ কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা। এখন বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণাটা কি, কিসের বিচ্ছিন্নতা? আমরা যখন কবিতাটা পড়ব তখন আমি তোমাকে বলবো। যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে, মানুষের জীবনের দুঃখ কষ্ট বিচ্ছিন্ন, কাতরতা, আহত, কষ্ট অনেক কিছু দেয়। তারপরেও এখানে কবি এগুলোকে উপেক্ষা করে তার সৃষ্টির যে সৌন্দর্য, সৃষ্টির যে আনন্দ, সৃষ্টির যে একটা উপলব্ধি, সেটা তিনি এখানে খুব সুন্দরভাবে উপলব্ধি করেছেন এবং তোমরাকেও এটা বুঝিয়েছেন। তো বলছে যে বিচ্ছিন্নতা পথের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে, তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী। যেটা করে, যাকে ধরো তোমরা এখন পড়ছো, খুব কষ্ট হচ্ছে, ভালোই লাগছে না, একটুও ভালো লাগছে না, সারা দিন সারা রাত পড়া, বিশেষ করে পরীক্ষার সামনে। কিন্তু যেদিন তোমাদের রেজাল্টটা বের হয়, ফলাফলটা খুব সুন্দর হয়, সেদিন কেমন মনে হয়? সেই রকমই এখানে কবি অনেক কিছু লিখতে যেয়ে অনেক কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেগুলোকে উপেক্ষা করে তখন যখন তার সৃষ্টিটা সমাজের কাছে, মানুষের কাছে সমাদর পায়, তখন তার সৃষ্টির আনন্দটা উপভোগ করা যায়। কবি সেটাই বলছেন, তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী। যতই প্রতিবন্ধকতা আসুক, যতই যায় আসুক, তিনি এটা করবেনই। তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী। এবং আমি যদি মনে করি আমি এটা করছি আর এটা আমার বিজয় হবে, তাহলে সেই জিনিসটা সুষ্ঠুভাবে করা যায়। এবং কবি এটাই মনে প্রাণে বিশ্বাস করে, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন আমি এটা করব এবং আমার বিজয় অবশ্যম্ভাবী। এবং আমার যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারাই একদিন আমার কবিতাটাকে ঠিক সাদরে গ্রহণ করবে, সেটা তার মনে প্রাণে বিশ্বাস ছিল। এই প্রত্যয় তার বিচ্ছিন্নতা বোধ বেদনাকে প্রশমিত করে। প্রশমিত করা মানে হচ্ছে যে লাঘব করা, কষ্টটা দূর করা বা কষ্টটা সহ্য করতে পারা। যে যতই কিছু হোক, এই উপভোগটাই যে আমার সৃষ্টি একজন সবার কাছে সমাদৃত হবে এবং আমি একটা কিছু করতে পেরেছি, এটা মনে করে তিনি যত কষ্ট থাকুক সেটাকে দূর করে তিনি কি করেছেন, কবিতাটা রচনা করেছেন। তো আজকে আমি তোমাদের এইটুকুনি নিয়ে আজকে শেষ করছি।
তোমাদের একদিন 2 দিন পরে আবারও আমি তোমাদের কবিতাটা বিশ্লেষণ করে আবার শব্দার্থগুলো বুঝিয়ে সুন্দরভাবে বুঝাবো। তোমরা এইটুকুনি একটু ভালো করে, যেটুকুন আমি পড়াচ্ছি বা প্রত্যেকটা টিচার যেগুলো পড়াচ্ছে সেগুলো যদি তোমরা সাথে সাথে একটু দেখো বইয়ের সাথে, তাহলে দেখবা যে তোমাদের সেই যে আনন্দ, কবির মতো সেই যে আনন্দ, সেই আনন্দটা তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর যদি মনে করো যে না কি দেখবো কি পড়বো, এটা যদি মনে করো তাহলে কিন্তু পরে কিন্তু বুঝতেই পারছো। আর বললাম না কি হবে সেটা তোমরা নিজেই বুঝতে পারছো, খালি সরিষার ফুল দেখবা আর কিছু দেখতে পারবা না। তো তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরাকে যেটুকুনি পড়াচ্ছি সেইটুকুনি, আজকে আমি যেটুকুন পড়ালাম সেইটুকুন তোমরা মনোযোগ দিয়ে একটু পড়বা, মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমরা আজকে কি পেয়েছি, ওই তো কবি পরিচিতির, কবি জন্ম, কবি, এগুলো আগেই বলেছি, এখন আর বলার প্রয়োজন মনে করছি না। তো তোমরা আজকে আর বেশি ক্লাস নিচ্ছি না, আমি এটুকুনি নিচ্ছি। আর তোমরা একটু ভালো করে এগুলো পড়বা। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা।